হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের ক্লাস 11 কেমিস্ট্রির সাম্যাবস্থার ভৌত সাম্যাবস্থা বা রাসায়নিক সাম্যাবস্থা আজকে হবে। তো তোমরা চ্যাপ্টারটা একটু সবার একটু গড়বড় বা কঠিন লাগে, তো সেক্ষেত্রে শুধুমাত্র আজকে আমরা কোর কনসেপ্ট বোঝার চেষ্টা করব এবং যেগুলো বই একদম ঠিকঠাক ভাবে দেওয়া আছে সেগুলো আমরা জাস্ট হালকা করে বেরিয়ে যাব। আর বাকি অনলি ফর যারা কোশ্চেন্স করতে চাইছো, যারা এই চ্যাপ্টারের কোশ্চেন হচ্ছে না বা অঙ্ক হচ্ছে না, তো শুধুমাত্র সেই আমরা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আজকে আমরা চ্যাপ্টারটা করব। তো তোমরা সবাই খাতা পেন নিয়ে বসবে এবং যাদের যাদের নোটস বানানোর ইচ্ছা তারা বানাবে, আর যাদের স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা স্ক্রিনশট নেবে। কিন্তু সবাইকে বলবো তোমরা নোটস বানাও, তাহলে কি বুঝতে সুবিধা হবে। তো আজকে আমাদের চ্যাপ্টারের নাম কি না রাসায়নিক সাম্যাবস্থা বা ভৌত সাম্যাবস্থা। কি রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা। তো রাসায়নিক সাম্যাবস্থা বা ভৌত সাম্যাবস্থা কি, আগে আমরা সেটাকে যদি দেখি বা বোঝার চেষ্টা করি, তাহলে রাসায়নিক সাম্যাবস্থা কি। দেখো, যদি বলি যে H2O লিকুইড থেকে কি হচ্ছে কি H2O গ্যাস তৈরি হচ্ছে, মানে জলকে যদি আমরা ফোটাই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে কি যে লিকুইড থেকে গ্যাস তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই সময় আমাদের একটা সময় পরে মনে হবে কি, একটা সময় পরে মনে হবে যে যতটা পরিমাণ H2O লিকুইড ছিল ততটা পরিমাণ গ্যাসে হয়ে গেছে। তার মানে একটা সময় পরে মনে হবে কি আমাদের বিক্রিয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু কিন্তু আসলে কিন্তু বিক্রিয়া বন্ধ হয়নি, বিক্রিয়া সমানভাবে চলতে আছে। এটাকেই আমরা সাধারণ ভাষায় বা কেমিস্ট্রি ভাষায় বলি যে রাসায়নিক সাম্যাবস্থা বা ভৌত সাম্যাবস্থা। তাহলে দেখো, যদি আমরা ভৌত সাম্যাবস্থাকে ভালোভাবে আমরা লিখতে চাই তাহলে আমরা কি বলতে পারি ভৌত সাম্যাবস্থাকে, যে নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে, যেমন যেমন সেখানে ধরো আমি যদি বললাম যে তার কনসেন্ট্রেশন বিক্রিয়া রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন সমান থাকতে পারে। দেখো, তাহলে আমরা যদি লিখি যে নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে বা রাসায়নিক সাম্যাবস্থাটা কি যদি বোঝার চেষ্টা করি, তাহলে ডেফিনেশন কি লিখতে পারি যে নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে, নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে, নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার, উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার সংঘটনকালে একটি সময় আসে যখন বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির গাঢ়ত্ব ও সিস্টেমের অন্যান্য ধর্মগুলি সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে
এবং আপাত দৃষ্টিতে মনে হয় বিক্রিয়াটি আর ঘটছে না, এমন অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল বা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম বলে। তাহলে দেখো কি বললাম, যে এখানে বলা হচ্ছে কি নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে একটি সময় আসে যখন বিক্রিয়ার অংশগ্রহণকারী উপাদানগুলির গাঢ়ত্ব ও সিস্টেমের অন্যান্য ধর্মগুলি সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে এবং আপাত দৃষ্টিতে মনে হয় যে বিক্রিয়াটি আর ঘটছে না, এমন অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল বা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম বলা হয়। তাহলে যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখতে চাই, তাহলে উদাহরণের সাহায্যে কি লিখতে পারি, যে যদি PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে যদি ধরো এটা একটা বিক্রিয়া চলছে, কি উভয়মুখী বিক্রিয়া। আচ্ছা, এই উভয়মুখী বিক্রিয়া PCl3 প্লাস Cl2, ঠিক আছে। তাহলে দেখো যদি ধরো একটা বিক্রিয়া চলছে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে PCl5 এর সাথে বিক্রিয়া চলছে তো। আচ্ছা, তাহলে যখন এটা যখন বিক্রিয়া হতে হতে এটা কি হবে, এটা হচ্ছে তোমার রিঅ্যাক্ট্যান্টটা কিছুক্ষণ বাদে প্রোডাক্টে পরিণত হবে এবং পরিণত হওয়ার পরে এটা কিছু সময় পর শেষ হয়ে যাবে প্রোডাক্টটা, ঠিক আছে। কিন্তু উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই যে পরিমাণ পদার্থ শেষ হবে সে পরিমাণ পদার্থ এখানে তৈরি হবে এবং এই যে তৈরি পদার্থ আর এই যে আমাদের যে রিঅ্যাক্ট্যান্ট, এই দুটা কি হবে, কিছু সময় পরে তাদের মধ্যে কি সেম বিক্রিয়া আবার চলতে থাকবে, সেটাই হচ্ছে কি সাম্যাবস্থা। তাহলে কি আরেকবার, যে এই যে এটা হচ্ছে আমাদের কি বিক্রিয়ক, আর এটা কি বিক্রিয়াজাত পদার্থ হলো। তাহলে দেখো কিছু সময় পর যদি একটা বিক্রিয়া ঘটে, তাহলে কিছু সময় পর বিক্রিয়ক পুরোটা কি হবে, বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। তার মানে কি দেখা যাচ্ছে, যে আমাদের মনে হচ্ছে যে বিক্রিয়া কিন্তু এখানেই শেষ, কারণ বিক্রিয়ক আর নেই, বিক্রিয়া শেষ। কিন্তু এই উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে, যে এই বিক্রিয়াজাত পদার্থ থেকে আবার বিক্রিয়ক পদার্থ তৈরি হতে থাকে এবং এই যে এই ঘটনাটাকে কি বলা হয়, সাম্যাবস্থা বা রাসায়নিক সাম্যাবস্থা। এবার দেখো আমরা তো রাসায়নিক সাম্যাবস্থা কি সেটা আমরা একটা ডেফিনেশনের সাহায্যে দেখলাম, যে সাম্যাবস্থা কি বা ইকুইলিব্রিয়াম কি সেটাকে আমরা কি একটা ডেফিনেশনের সাহায্যে দেখলাম। এবার যেহেতু সায়েন্স, তো সেহেতু ম্যাথমেটিক্যাল বা গ্রাফিক্যাল ফর্ম তো দেখাটাই উচিত, তাই না। তো সেক্ষেত্রে দেখো আমি যদি এটাকে গ্রাফিক্যালি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম যদি আমরা দেখি বা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম যদি আমরা তৈরি করি, সেক্ষেত্রে কি হবে দেখো। আচ্ছা, সবার প্রথমে একটা জিনিস যদি আমরা এখানে যদি সময়, এই এক্স অ্যাক্সিসে যদি সময় আর এখানে যদি ডেল্টা জি এর সাথে যদি আমরা একটা গ্রাফ তৈরি করি, সময় এবং ডেল্টা জি এর সাথে যদি আমরা গ্রাফ তৈরি করি, তাহলে আমরা কি এখানে একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম পাবো এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়াল রাসায়নিক সাম্যাবস্থাটা কি। তাহলে দেখো ধরি আমি যদি বললাম যে ধরো এ থেকে একটা কি হচ্ছে, কি বি উৎপন্ন হচ্ছে, বা আমি বললাম যে ধরো এটা রিঅ্যাক্ট্যান্ট থেকে আর থেকে
পি মানে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো যখন এই রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন হয়, তার মানে কি হচ্ছে, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট যখন উৎপন্ন হয়, রিঅ্যাকট্যান্ট থেকে যখন প্রোডাক্ট উৎপন্ন তখন কি হয়, দেখো যতটা পরিমাণ রিঅ্যাকট্যান্ট শেষ পাবে ততটা পরিমাণ কি তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে। তাহলে কি হবে, দেখো রিঅ্যাকট্যান্ট থেকে যখন প্রোডাক্ট তৈরি হবে তখন ডেল্টা জি কি হবে, কি ডেল্টা জি হবে কি নেগেটিভ। আবার যখন এই প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট তৈরি হবে, এই প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট তৈরি হবে তখন ডেল্টা জি কি হবে, পজিটিভ। মানে বিক্রিয়ক পদার্থ থেকে, এইটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থ থেকে যখন বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে, বিক্রিয়ক থেকে যখন বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে তখন কি হবে, দেখো এই বিক্রিয়ক যতটা পরিমাণ শেষ পাবে ততটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। যেহেতু বিক্রিয়ক পদার্থ শেষ পাচ্ছে তাহলে কি হবে, ডেল্টা জি কি হবে, নেগেটিভ। আবার যখন এই বিক্রিয়াজাত পদার্থ থেকে যখন বিক্রিয়ক তৈরি হচ্ছে তখন কি হবে, ডেল্টা জি পজিটিভ। এইবার দেখো ডেল্টা জির ক্ষেত্রে যদি এইখানে আমরা এটাকে বাদ দিয়ে যদি আমরা এটা এরকম ভাগ করি, যে আমি যদি এই উপরেরটাকে যদি ডেল্টা জি পজিটিভ বলি, এটাকে যদি পজিটিভ বলি, এটাকে যদি নেগেটিভ বলি, তাহলে দেখো একটা সময় যখন রিঅ্যাকট্যান্ট থেকে যখন প্রোডাক্ট তৈরি হচ্ছিল বা বিক্রিয়ক থেকে যখন বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছিল তখন কি ঘটছে, তখন দেখো একটা সময় পরে কি হচ্ছে, কি এটা নেগেটিভ, তাই না। আচ্ছা এই নেগেটিভের পরে যখন কি হচ্ছে, কি আবার যখন এই বিক্রিয়া থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হলো, এরপরে বিক্রিয়াজাত পদার্থ থেকে যখন বিক্রিয়া পদার্থ তৈরি হচ্ছে তখন কি ডেল্টা জি কি হচ্ছে, কি পজিটিভ হচ্ছে। তাহলে এই যে একটা পয়েন্ট আসলো, এই পয়েন্ট যেখানে কি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সমান হারে চলছে, ঠিক আছে। তো এই যে পয়েন্ট যেখানে ডেল্টা জি কি 0, তো এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে, কি ইকুইলিব্রিয়াম স্টেট বা সাম্যাবস্থা। বোঝা গেল। তাহলে কি এই যে যেখানে ডেল্টা জি সমান 0 হবে সেটাই হবে কি ম্যাথমেটিক্যালি সাম্যাবস্থা। তাহলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারলাম যে এইটা। এবার দেখো তোমাদের সাম্যাবস্থার কিছু কিছু প্রকারভেদ আছে, যেমন তোমার তরল গ্যাসীয় সাম্যাবস্থা, সেগুলো কিন্তু বইয়ে ঠিকঠাক ভাবে দেওয়া আছে একদম, তো সেগুলো তোমরা বই থেকে দেখে নেবে, সেক্ষেত্রে আর সেগুলো তুলছি না। তো এখন দেখো যদি আমরা বিক্রিয়ার প্রকারভেদ দেখি, বিক্রিয়ার প্রকারভেদ, বিক্রিয়ার প্রকারভেদ, বিক্রিয়ার প্রকারভেদ, তো দেখো বিক্রিয়া যদি প্রকারভেদ দেখি তাহলে কি বিক্রিয়া একটা কি একমুখী বিক্রিয়া, একটা একমুখী বিক্রিয়া, আর একটা কি দ্বিমুখী বিক্রিয়া। যেটাকে একমুখী বিক্রিয়াকে বলা হয় কি রিভার্সেবল, আর দ্বিমুখী কি বলা হয় ইরিভার্সেবল বিক্রিয়া। আচ্ছা একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে, দেখো যেখানে বিক্রিয়া কি শুধুমাত্র কি বাম দিক থেকে ডান দিকে যায়, বাম দিক থেকে কি ডান দিকে, মানে লেফট টু রাইট, হ্যালো। আচ্ছা যেখানে শুধুমাত্র কি বিক্রিয়া কোন দিক থেকে শুরু হবে, লেফট দিক থেকে শুরু হবে এবং রাইটে গিয়ে শেষ পাবে। আচ্ছা যেমন যদি বলি Zn প্লাস H2SO4, তাহলে দেখো এখানে কি তৈরি হচ্ছে, ZnSO4 প্লাস H2 তৈরি হচ্ছে। দেখো তাহলে এই বিক্রিয়াটা কি হচ্ছে, দেখো লেফট থেকে শুরু হচ্ছে, দেখো লেফট থেকে শুরু হচ্ছে,
আর রাইটে গিয়ে শেষ পাচ্ছে। এই প্রকার বিক্রিয়া কি শুধুমাত্র একদিক থেকেই শুরু হবে, বাম দিক থেকে শুরু হবে এবং ডান দিকে গিয়ে শেষ পাবে, সে বিক্রিয়াটা কি হচ্ছে কি একমুখী বিক্রিয়া। আর দ্বিমুখী বিক্রিয়া কি, যে বিক্রিয়া দুদিক থেকেই ঘটবে, মানে লেফট টু রাইটও ঘটবে, আবার রাইট টু লেফটও, রাইট টু লেফট, লেফট টু রাইট এবং রাইট টু লেফট ঘটতে পারে। যেমন যদি বলি PCl5 PCl3 প্লাস Cl2, দেখো এই বিক্রিয়া প্রথমে কি ঘটবে, দেখো প্রথমে লেফট টু রাইট ঘটবে, প্রথমে বাম PCl5 থেকে PCl3 প্লাস PCl2 তৈরি হবে, তারপরে আবার এই যে বাম দিক, এই যে রাইট থেকে কিসে যাবে, কি লেফটে যাবে, মানে এই দিক থেকে এই দিকে বিক্রিয়া ঘটবে, আবার এই দিক থেকে বিক্রিয়া কি এই দিকে ঘটবে, এটা কি দ্বিমুখী বিক্রিয়া বলা হয়। তাহলে দেখো একমুখী বিক্রিয়া এবং দ্বিমুখী বিক্রিয়ার সম্পর্কে কোনো সমস্যা নেই। দেখো বইয়ের ডেফিনেশনে আরো কিছু দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল বোঝার জন্য আমরা এভাবেই বোঝার যে চেষ্টা করি, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখো আমরা যদি এখন ইম্পর্টেন্ট পয়েন্ট বা নোট হিসাবে লিখি যে সাম্যাবস্থা কি, সেখানে আমরা তাহলে ইন শর্টে কি লিখতে পারি, যে এক প্রকার অবস্থা, বা আমি যদি বলি যে সাম্যাবস্থায় তাহলে কি কি ঘটছে, যদি আমরা ইম্পর্টেন্ট, আমি বললাম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে যদি আমরা লিখি, ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে যে সাম্যাবস্থায় কি ঘটছে, সাম্যাবস্থায় কি ঘটছে না, সাম্যাবস্থায় এক প্রকার অবস্থা, এক প্রকার অবস্থা যেখানে সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়ার হার সমান। বিক্রিয়ার হার সমান, তার মানে কি, তাহলে এখানে এক নম্বর পয়েন্ট এটা হলো। দু নম্বর পয়েন্ট কি লিখতে পারি, যে যেখানে ডেল্টা জি 0, সেটাই কি হচ্ছে কি সাম্যাবস্থা, বা সেখানেই কি হবে ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এবার নাম্বার 3 আমরা লিখতে পারি যে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন দুটো কি হবে কি, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, তাহলে কি হবে সমান। সাম্যাবস্থায় তাহলে কি কি পাওয়া গেল, যেখানে ডেল্টা জি 0 এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন এবং রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন যেখানে সমান, সেখানে আর কি হতে পারে, সেখানে একটা গতিশীল সাম্যাবস্থা তৈরি হবে, গতিশীল সাম্যাবস্থা, গতিশীল সাম্যাবস্থা তৈরি হবে। যেটাকে বলে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ডাইনামিক আচ্ছা গতিশীল সাম্যাবস্থা তৈরি হবে, মানে দেখো অ্যাকচুয়ালি কি ঘটছে কি, অ্যাকচুয়ালি যদি তোমরা ট্রেডমিলে কোনোদিন চাপো, তাহলে সেখানে কি হচ্ছে, তুমি চলতে আছো চলতে আছো চলতে আছো, কিন্তু তুমি একই জায়গায় স্থির আছো, তার মানে কি নেট চেঞ্জ 0 হচ্ছে, নেট চেঞ্জ কি হচ্ছে কি, নেট চেঞ্জ 0 হচ্ছে। যেমন ধরো এ থেকে বি, আমি যদি বলি যে এ থেকে বি রাসায়নিক বিক্রিয়া ঘটছে, ঠিক আছে, এ থেকে বি বিক্রিয়া ঘটছে, সেক্ষেত্রে দেখো এরও যে পরিমাণ তৈরি হচ্ছে, আবার বি তৈরি হচ্ছে, আবার বি থেকে যেটা হচ্ছে সেটা এ তে আসছে, তার মানে কি নেট চেঞ্জ তো 0ই হচ্ছে। আমি যদি সাধারণ ভাবে বলি যে ট্রেডমিলে যারা চড়ে তারা একটা জায়গায় থেকেই কিন্তু হাঁটতে থাকে, তো সেক্ষেত্রে কি তার অবস্থানটা কিন্তু সেম থাকে, কিন্তু কি সে হাঁটছে, তার মানে কি এখানেও সেম জিনিস, এইখানে কি একটা গতিশীল সাম্যাবস্থা তৈরি হয় যেখানে কি নেট চেঞ্জ কি হয় 0 হয়। আচ্ছা, এখানে রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট মানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের, বিক্রিয়াজাত
পদার্থের বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন কি হয়, ধ্রুবক হয়। মনে রাখবে এখানে কোনো সময় লিখবে না যে বিক্রিয়া এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন সমান হয়, সমান না, ধ্রুবক হয়। যেমন এখানে কিছু কিছু কেস ঘটতে পারে, যেমন এখানে ধরো আমি যদি বললাম যে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি লিখি, আমি যদি এইখানে লিখি তাহলে কি ঘটবে দেখো, এখানে কেস 1 এরকম হতে পারে যে রিঅ্যাকট্যান্টের থেকে কি হবে, প্রোডাক্টের থেকে রিঅ্যাকট্যান্ট বেশি হবে। আচ্ছা, আবার 2 নম্বর পয়েন্ট লিখতে পারি যে যেখানে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম হবে। আবার 3 নম্বর লিখতে পারি যেখানে রিঅ্যাকট্যান্টের থেকে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেশি হবে। তার মানে কি এই তিনটা কেস এখানে দেখা যেতে পারে। এটা তোমরা তুলে নাও। তাহলে দেখো এখানে আমরা কি তিনটা কন্ডিশন দেখেছিলাম, যেখানে কি রিঅ্যাকট্যান্টের থেকে কখনো প্রোডাক্ট বড় হচ্ছে, আবার কখন রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট সমান হচ্ছে, আবার প্রোডাক্টের থেকে কখনো রিঅ্যাকট্যান্ট বড় হচ্ছে। তাহলে সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে দেখো, যদি আমরা এদিকে আমরা যদি সময় আর এদিকে যদি কনসেন্ট্রেশনের আমরা বা গাঢ়ত্বের যদি আমরা গ্রাফ তৈরি করি, সেক্ষেত্রে কি ঘটবে দেখো, ধরো আমি বললাম যে এ থেকে বি একটা বিক্রিয়া ঘটছে, এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, মানে এখান থেকে এই রিঅ্যাকট্যান্ট থেকে এটা কি তৈরি হচ্ছে, কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, বা প্রোডাক্ট থেকে কি রিঅ্যাকট্যান্ট তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কনসেন্ট্রেশন এবং টাইম যদি আমরা গ্রাফ প্লট করি, সেক্ষেত্রে কি ঘটবে দেখো, সেক্ষেত্রে ঘটবে তো সেক্ষেত্রে দেখো এটা কি হবে, কি এটাকে যদি আমি বলি যে এটা বি আর এইটাকে যদি আমি বলি এ, তাহলে এই যে কিছু সময় পর এইখানে থেকে রিঅ্যাকশনটা আসবে। এই যে জায়গাটা কি হবে, কি এই জায়গাটাতে কি হবে, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, যেখানে কি হবে এ সমান বি হবে। এটা তো 1 নম্বর। আচ্ছা, এরপর যদি আমরা 2 নম্বর গ্রাফ তৈরি করি, 2 নম্বর গ্রাফ যদি আমরা তৈরি করি, যে কনসেন্ট্রেশন এবং টাইমের উপর যদি 2 নম্বর গ্রাফ তৈরি করি, টাইম আর কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব এবং সময়ের যদি গ্রাফ তৈরি করি, সেক্ষেত্রে যদি বি এর থেকে এর গাঢ়ত্ব বেশি হয়, মানে বি এর গাঢ়ত্ব যদি এর থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, সেক্ষেত্রে তাহলে কি হবে, বি এর গাঢ়ত্ব যেহেতু বেশি, তাহলে বি হবে কি উপরে, এ হবে নিচে। তো এই যে একটা স্টেট যেখানে কি বি এর গাঢ়ত্ব বেশি হচ্ছে, তো এই জায়গাটাই কি হবে, কি ইকুইলিব্রিয়াম স্টেট বা সাম্যাবস্থা। তাহলে যেখানে কি হচ্ছে, কি মানে প্রোডাক্টের গাঢ়ত্ব কি বেশি হচ্ছে, এটাকে লিখতে পারি যে প্রোডাক্টের গাঢ়ত্ব কার থেকে, রিঅ্যাকট্যান্টের থেকে বেশি। আচ্ছা, আবার 3 নম্বর যদি আমরা তৈরি করি, 3 নম্বর যেখানে টাইম আর কনসেন্ট্রেশন, সেক্ষেত্রে এটাকে যদি আমরা তৈরি করি যে এর গাঢ়ত্ব কি হচ্ছে বি এর থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে, তো এই যে এই জায়গাটাতে কি দেখা যাবে, সাম্যাবস্থা দেখা যাবে, যেখানে কি হচ্ছে, কি ইকুইলিব্রিয়াম স্টেট, যেখানে সাম্যাবস্থা তৈরি হবে। তাহলে দেখো 3 প্রকার আমরা গ্রাফ পেলাম 3টা কন্ডিশনে।
তিনটা কন্ডিশনে কি তিন প্রকার গ্রাফ পেলাম। একটা কি যখন প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব সমান, মানে এটা হচ্ছে কি রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের গাঢ়ত্ব কি কনসেন্ট্রেশন সমান। আচ্ছা এটা কি যখন প্রোডাক্টের গাঢ়ত্ব রিঅ্যাকট্যান্টের থেকে বেশি, আর এটা যখন রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব বেশি কার থেকে প্রোডাক্টের থেকে। তাহলে কি আমরা এই তিন প্রকার গ্রাফ পাচ্ছি এবং এই তিন প্রকার গ্রাফ থেকে কিন্তু কোশ্চেন ইন জেনারেল বোর্ড এক্সামে আসে না, তবে ভালোভাবে ফিল করার জন্য যথেষ্ট এটা। এবার আমরা পড়বো কি সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো দেখো আমি যদি বলি যে একটা বিক্রিয়া চলছে এ থেকে বি, একটা বিক্রিয়া চলছে। আচ্ছা এখন যদি আমরা, তোমরা যখন ক্লাস 12 এ কেমিক্যাল কাইনেটিক্স পড়বে তখন কিন্তু তোমরা জানতে পারবে ভালোভাবে যে রেট সম্পর্কে, বিক্রিয়ার রেট। তো দেখো বিক্রিয়ার হার যদি বলি বা রেট যদি বলি, মানে যদি বিক্রিয়ার হার আমরা দেখতে চাই তাহলে এই বিক্রিয়াটা কত ফাস্ট ঘটছে বা কত স্লো ঘটছে তার যদি হার আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি লিখি যে এই যে প্রোডাক্ট মানে এই রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব, মানে বিক্রিয়কের গাঢ়ত্ব টি সেকেন্ড পর আমরা দেখি, এটা টি সেকেন্ড পর আমরা কি দেখি বা টি সেকেন্ড সময় কি দেখি আমরা বিক্রিয়ার গাঢ়ত্ব তার টু দি পাওয়ার কি উপরে কি এন। আচ্ছা এই এনটা কি, এই এন হচ্ছে কি অর্ডার অফ রিঅ্যাকশন, অর্ডার অফ রিঅ্যাকশন। আচ্ছা এই এনটা সম্পর্কে তোমরা যখন কেমিক্যাল কাইনেটিক্স পড়বে, রাসায়নিক গতিবিদ্যা ক্লাস 12 এ, সেখানে তোমরা এন সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। আপাতত শুধু জেনে রাখো যে এন হচ্ছে কি অর্ডার অফ রিঅ্যাকশন, বাস এইটুকুই। তাহলে দেখো এইটা কি বিক্রিয়ার হার, এটা সমানুপাতিক হবে। তাহলে দেখো বিক্রিয়ার হার মানে আর সমান বা রেট সমান যদি আমরা বলি, তাহলে রেট সমান কি হবে, আচ্ছা যে কনসেন্ট্রেশন কার রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে দেখো যদি এই সমানুপাতিক তুলতে হয় তাহলে কি দিতে হবে, একটা কনস্ট্যান্ট দিতে হবে। তো সেই কনস্ট্যান্টটা আমি দিলাম যে কে, আচ্ছা কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন এন। তাহলে এখন যদি এটা আমরা পেলাম, এখন দেখো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মানে সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়া যদি আমরা লিখি, তাহলে দেখো যদি আমরা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে সম্মুখ বিক্রিয়া, মানে এ থেকে বি এটা সম্মুখ বিক্রিয়া, আবার বি থেকে এ এটা হচ্ছে কি বিপরীত বিক্রিয়া ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে আর এফ মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন যদি আমরা লিখি তাহলে কি আসছে কে এফ, তাই তো। এবার এ কনসেন্ট্রেশন অফ এ এট আ টাইম টি, এটা কি হচ্ছে কি তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে, 1 নম্বর সমীকরণ হচ্ছে। আবার যদি আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন লিখি আর বি, তাহলে কি হবে কে বি। তাহলে এখানে কি লিখবো যে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বি এট আ টাইম টি, তাহলে এটা কি 2 নম্বর সমীকরণ তৈরি হচ্ছে। তাহলে দেখো ইকুইলিব্রিয়াম, তাহলে দেখো আমরা কি চাইছি, সাম্য ধ্রুবক চাইছি বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চাইছি। তাহলে সেক্ষেত্রে কি ঘটছে দেখো, আমরা কি দেখলাম যে বিক্রিয়ার হার যদি আমরা দেখতে যাই তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব দেখবো টি সেকেন্ড পর বা টি সেকেন্ডে, তার কি এন। তাহলে দেখো এখন যদি এটা আমরা করি কি, আমরা যদি সম্মুখ বিক্রিয়ার হার দেখি তাহলে কি হচ্ছে কি কে এফ, এটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা আর কি এর গাঢ়ত্ব টি সেকেন্ডে, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যদি দেখি মানে বি থেকে যদি এ তৈরি হবার হার দেখি তাহলে কি হবে কে বি মানে কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইনটু বি কনসেন্ট্রেশন অফ বি এট আ টাইম টি, এটা কি হবে 2 নম্বর সমীকরণ।
আচ্ছা এবার দেখো, এবার যদি বলি যে ইকুইলিব্রিয়াম স্টেট বা সাম্যাবস্থায় কি ঘটে, সাম্যাবস্থায় কি হয়, যেখানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি হয়, সমান হয়। তাহলে এখন যদি আমরা এটা করি তাহলে যখন সাম্যাবস্থা তখন কি হয়, তাহলে যখন সাম্যাবস্থা তখন কি ঘটে, তখন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি হয়, রেট অফ ফরওয়ার্ড এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি সমান। তাহলে দেখো এইটাকে যদি আমরা সমান করি, এই দুটো ইকুয়েশনকে যদি সমান করি তাহলে কি আসছে, কে এফ এ টি, তাই তো, আচ্ছা সমান কে বি বিটি এট আ টাইম টি, তাহলে এটা আসছে। আচ্ছা এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি লিখবো, কে এফ বাই কে বি সমান কনসেন্ট্রেশন অফ বিটি বাই কনসেন্ট্রেশন অফ এটি, তাহলে লিখবো। তাহলে দেখো এইখান থেকে আমরা যেটা পাবো, এই যে আমরা এই যে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্টের গাঢ়ত্ব এবং রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব থেকে আমরা কি লিখি, এটাই লিখি কি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা এটা মুছছি এরপর ভালোভাবে বোঝাচ্ছি। তাহলে দেখো আমাদের কি আসছিল, দেখো আমাদের কি আসছিল, যে আমি বলেছিলাম যে যদি আমরা এ থেকে বি একটা রিঅ্যাকশন হচ্ছে এবং বি থেকে একটা রিঅ্যাকশন হচ্ছে, এ থেকে বি একটা রিঅ্যাকশন হচ্ছে, তাহলে আমরা রেট যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের যখন আমরা রেট লিখতে চাই, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, তাহলে লিখি কি আমরা, এটা এখানে একটা কনস্ট্যান্ট দেই আর কি লিখি, তার কনসেন্ট্রেশন এট আ টাইম, এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এট আ টাইম টি হলো, এটা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম। আচ্ছা আর এখান থেকে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের সমীকরণ কি পেয়েছিলাম, কে বি বি এট আ টাইম টি, এখান থেকে পেয়েছিলাম কি 2 নম্বর সমীকরণ। তাহলে রেট অফ ফরওয়ার্ড এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এটা পেয়েছি। আচ্ছা আমরা সাম্যাবস্থার ক্ষেত্রে কি জানি, সাম্যাবস্থার ক্ষেত্রে জানি যে অ্যাট ইকুইলিব্রিয়াম, আমরা সাম্যাবস্থার ক্ষেত্রে জানি যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সেম হয়। তাহলে দেখো এখানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কি আছে, কে এফ কনসেন্ট্রেশন অফ এ এট আ টাইম টি সমান রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কে বি কনসেন্ট্রেশন অফ বি এট আ টাইম টি। তাহলে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই, ম্যাথমেটিক্যালি লিখলে কি হবে, কে এফ বাই কে বি সমান কনসেন্ট্রেশন অফ বি এট আ টাইম টি বাই কনসেন্ট্রেশন অফ এ এট আ টাইম টি হলো। এখান থেকে আসলো কি, এখান থেকে আসলো তোমার কে এফ বাই কে বি। তো এখন এই যে কে এফ বাই কে বি, এইটাকেই আমরা কি বলি, যে কে ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এইখানে যদি আমরা করি এটাকে, তাহলে কে এফ বাই কে বি সমান আসলো কি, concentration of B at a time t by concentration of A at a time t। তাহলে এই যে যেটা আমরা পেলাম এইটাকেই আমরা কি লিখি, কে ইকুইলিব্রিয়াম সমান আমরা কি লিখি, এই concentration of product, তাহলে এটাই আসলো তো প্রোডাক্ট বাই concentration of reactant। তাহলে যদি বলে যে সাম্য ধ্রুবক কি, সাম্য ধ্রুবক কি, তাহলে সাম্য ধ্রুবক সম্পর্কে আমরা কি লিখতে পারি, যে বলবো যে at equilibrium state, at equilibrium state বা সাম্যাবস্থায় যেখানে concentration of product by concentration of reactant কে আমরা কি বলি, আমরা বলি কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। হ্যালো, তাহলে বুঝতে পারলাম যে যদি বলে যে সাম্য ধ্রুবক কি,
তাহলে সাম্যধ্রুবক কিভাবে আসলে বোঝা গেছে। এবং সাম্যধ্রুবকটা কিছুই না, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, সেটাই হচ্ছে কি সাম্যধ্রুবক। তাহলে বোঝা গেল। আচ্ছা, এইবার যদি এখানে তো কোনো কোএফিসিয়েন্ট নেই, যদি কোএফিসিয়েন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি করবে। এখানে কোনো কোএফিসিয়েন্ট থাকে মানে ধরো n1 a থেকে যদি n2 b তৈরি হয় তাহলে কি ঘটবে, তাহলে সেম জিনিস, কিছু না, এনটা হয়ে যাবে কি অর্ডার অফ রিঅ্যাকশন, তাহলে কে ইকুইলিব্রিয়াম সমান কি হবে যে kf বাই kb, তাহলে কে ইকুইলিব্রিয়াম সমান হবে যে b, b এর কাছে কি আছে কোএফিসিয়েন্ট n2 বাই a এর কাছে কে আছে n1, মানে a n1, এটাই হয়ে যাবে কি তার সাম্যধ্রুবক লেখার, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এক্ষেত্রে যদি তাহলে এটাই কি হবে কি সাম্যধ্রুবক, এভাবেই লেখা হবে। ধ্রুবক কোন কোন জিনিসের উপর নির্ভর করে, বা তাহলে সাম্যধ্রুবকের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো, যে সাম্যধ্রুবক কোন কোন জিনিসের উপর নির্ভর করে। সাম্যধ্রুবক অনলি কিসের উপর নির্ভর করে, এক নম্বর তো টেম্পারেচারের উপর নির্ভর করে, মানে তাপমাত্রার উপর নির্ভর করে। এক নম্বর কি তাপমাত্রার উপর নির্ভর করে, আর দুই নম্বর কি ব্যালেন্স রিঅ্যাকশন বা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের উপর নির্ভর করে। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের উপর নির্ভর করে কি সাম্যধ্রুবক। তার মানে আর বাকি এই দুটো ছাড়া, তাপমাত্রা, ব্যালেন্স রিঅ্যাকশন বা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ছাড়া আর কোনো জিনিস সাম্যধ্রুবকের উপর নির্ভর করে না। এমন কোনো কোশ্চেন আছে যেখানে অন্য কিছু চেঞ্জ করবে, বলবে প্রেসার চেঞ্জ করলাম, তাহলে সাম্যধ্রুবকের কি পরিবর্তন ঘটবে, না কিছুই পরিবর্তন ঘটবে না। যদি বলে তাপমাত্রা চেঞ্জ করলাম বা রিঅ্যাকশনের কোএফিসিয়েন্ট চেঞ্জ করলাম, তখন আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে কি অ্যাকচুয়ালি কি পরিবর্তন ঘটছে। তাহলে দেখো এইবারে যদি সাম্যধ্রুবক বা সাম্যধ্রুবকের যদি আমরা কিছু চেঞ্জ করি তাহলে কি রকম পরিবর্তন ঘটবে। আমরা কি বললাম যে কোএফিসিয়েন্ট আর টেম্পারেচারের উপর নির্ভর করে। আচ্ছা, টেম্পারেচারটা যেটার উপর নির্ভর করে, টেম্পারেচার যেটার উপর নির্ভর করে সেটা কি, সেটা টোটালি কি থিওরিটিক্যাল ম্যাটার বা প্র্যাকটিক্যাল ম্যাটার। আমরা যদি অঙ্কের ক্ষেত্রে করতে দেখি বা ম্যাথমেটিক্যালি দেখি তাহলে কি ঘটবে দেখো, ধরো রুল 1 কোথাও যদি থাকে, যে কোথাও যদি এভাবে করতে দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে, রুল 1 এর ক্ষেত্রে কি ঘটবে দেখো, যে ধরো এন এ, আর এনটা কি, এনটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এন এ থেকে কি হচ্ছে কি, এন এ থেকে ধরো এন বি তৈরি হচ্ছে, ঠিক আছে, এন বি তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে কে নিউ বা এই যে সাম্যধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কি চেঞ্জ হবে, কিচ্ছু চেঞ্জ হবে না, মানে চেঞ্জ হবে অবশ্যই চেঞ্জ হবে যেহেতু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের উপর নির্ভর করে। তাহলে যদি এরকম থাকে মানে এন এ থেকে এন বি তৈরি হয়, মানে আমি কি এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট এনটাকে যদি আমি এর সাথে গুণ করি তাহলে কি পরিবর্তন ঘটবে, তাহলে পরিবর্তন ঘটবে কি যে কে নিউ যেটা আসবে কে 1 টু দি পাওয়ার n, মানে এই যে কোএফিসিয়েন্টটা যেটা দিয়ে গুণ করলাম সেটা কি তার পাওয়ারে চলে যাবে। আচ্ছা রুল 1। আচ্ছা রুল 2 এর ক্ষেত্রে যদি দেখি আমরা, যদি আমরা এটাকে 1/n ইনটু a থেকে যদি 1/n ইনটু b করি তাহলে কে নিউ কি ঘটনা ঘটবে, কে নিউ কি হবে, সিমিলারলি কে 1 এর 1/n হয়ে যাবে, রুল 2। আচ্ছা রুল 3 ধরো আমি করলাম যে কি
আমার রিয়াকশন ছিল কি এ থেকে বি, আমি যদি তার বিপরীতটা করি, বি থেকে যদি আমি এ আসি, তাহলে আমার কি হবে কি কে নিউ বা সাম্য ধ্রুবক কি পরিবর্তন ঘটবে, 1/k1 হয়ে যাবে। কি হবে 1/k1। আচ্ছা রুল 4 এটা তুলে নাও, রুল 4 এর পরে করাবো। আচ্ছা রুল 4 এ যদি রুল 4 ধরো এ থেকে বি তৈরি হচ্ছে কি, এ থেকে বি তৈরি হচ্ছে যার সাম্যধ্রুবক কি দেওয়া আছে যে k1। আবার ধরো বি থেকে কি সিমিলারলি এ তৈরি হচ্ছে যার সাম্যধ্রুবক দেওয়া আছে কি k2। তা এটা আচ্ছা এটা বি থেকে না, এটা তো হয়ে গেল, তাহলে বিপরীতটা হয়ে গেল, তাহলে এটা কি হবে, আচ্ছা এ থেকে বি আবার ধরো কোনো জিনিসকে অ্যাড করতে হবে, ধরো সি থেকে ডি এটা দেওয়া আছে, ধরো সি থেকে এটা কি দেওয়া আছে k2, তাহলে আমরা কিভাবে পাবো, তাহলে কি করব আমরা অ্যাড করব, তাহলে কি আসবে, তাহলে আমরা এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি করব, এভাবে যদি থাকে তাহলে এটা আমরা কি করব যোগ করব, যোগ যেমন ম্যাথমেটিক্যাল যোগ করে, তাহলে যোগ করলে কি হবে, আমি যেটাকে যোগ করি দেখো, তাহলে এটাকে যোগ যদি করি তাহলে কি হবে a প্লাস সি, এদিকে ট্যাগ হবে তো, তাই তো a প্লাস সি থেকে কি আসবে b প্লাস ডি। তাহলে যদি যোগ করি তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কি পরিবর্তন ঘটবে, কে নিউ ঘটবে কি k1 ইন্টু k2, মানে কি এই দুটোর গুণ হয়ে যাবে। তাহলে রুল 4 অবধি বোঝা গেল, কোনো সমস্যা নেই। তাহলে রুল 4 যেহেতু হয়ে গেল তাহলে কোনো অসুবিধা নেই। এবার একটা কোশ্চেন, আচ্ছা আমি যদি বলি যে আমি এবার যদি তোমাদেরকে যতগুলো রুল দেখালাম রুলগুলো আগে করবে তারপর কোশ্চেন যদি আমি আসি যে আমি যদি কোশ্চেন 1 দিই, যে আমি যদি বলি যে কোশ্চেন দিলাম যে কোশ্চেন 1 যে ধরো 3/2 NO প্লাস 3/2 NO2 থেকে কি তৈরি হয়েছে, যে 3/2 N2O3 তৈরি হয়েছে, তাহলে কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে তার কি হবে, তাহলে দেখো আমি প্রথম রুল বলেছিলাম যে কোএফিসিয়েন্ট, যে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি এইটা, তাহলে এই যে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা গুণ হবে সেটা কি তার কি হয়ে যাবে পাওয়ারে চলে যাবে। তাহলে দেখো এটা সিম্পল কিছু না, তাহলে কে ইকুইলিব্রিয়াম বা কে তার পাওয়ারে কি চলে যাবে কি তার কোএফিসিয়েন্ট, দেখো এখানেও 3/2 কোএফিসিয়েন্ট আছে, এখানেও 3/2, তাহলে কি হবে কে 3/2, এটাই হবে উত্তর। আচ্ছা কোশ্চেন 2 যদি আমি বলি, কোশ্চেন 2 আচ্ছা লাস্ট নম্বর যে করেছিলাম, ধরো আমি বললাম যে NO প্লাস NO2 থেকে যদি N2O3 এটাকে যদি আমি বলি এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে K1, আচ্ছা আর এইটা যদি N2O3 প্লাস O2 এখান থেকে N2O5 এটা যদি বললাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2 দেওয়া আছে, তাহলে দেখো তাহলে নতুন যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বেরোবে সেটা কি হবে, দেখো আমরা কি বলেছিলাম যে সিম্পল আমরা কি করব, সিম্পল ম্যাথমেটিক্যাল যোগ করব। দেখো এখানে N2O3 আছে আর এখানেও N2O3 আছে, দুটো তাহলে কেটে গেল। আচ্ছা এখানে তাহলে কি আসবে নতুন, কিছু না, যোগ করলে তাহলে কি হবে, এখানে কিছুই, তাহলে K1 ইন্টু K2 আসবে, তাহলে এই দুটো করার পরে এইটা আসবে প্লাস কি আসবে, কি আসবে কিছু না, K1 ইন্টু K2 এটাই আসবে। এর যদি আরো কিছু দেওয়া থাকতো তাহলে এরকম ভাবে কেটে আমরা করতাম, কিন্তু কিছুই দেওয়া নেই, শুধুমাত্র বলেছে যে K1 এবং K2 বের কর, কে নিউ কি হবে, তাহলে কি হবে কে নিউ K1 ইন্টু K2। এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা লিখিও
তাহলে কি আসবে NO প্লাস NO2 প্লাস O2 থেকে কি আসবে N2O5। এটাই তোমার কে নিউ হবে। তাহলে এই কে নিউটাই এইটার কে নিউ তৈরি হবে কি K1 ইন্টু K2। আশা করি তোমাদের সাম্য ধ্রুবক এবং তার আগের যতগুলো ছিল সমস্তগুলো কোন রকম বুঝতে অসুবিধা নেই। এবং যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা আরেকবার দেখবে, বোঝার চেষ্টা করবে, এবং যদি তাও না হয় কমেন্ট করে জানাবে।